দাবি আদায়ে দিনভর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। দেশের বিভিন্ন জেলায় সড়ক ও রেলপথ অবরোধ। 4 দফা আদায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। চাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন কাল। রাকসুতে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। 6 দাবিতে প্রধান নির্বাচন কমিশনারকে ছাত্রদল সমর্থিত প্যানেলের স্মারকলিপি। সাজেকে পর্যটকবাহী জিপ খাদে প্রাণ গেল খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর। আহত শিক্ষক সহ 12 জন। চট্টগ্রামে সিলিন্ডারের গুদামে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ 10। বগুড়ায় শিক্ষার্থী ধর্ষণ মামলায় কলেজ শিক্ষক সাময়িক বরখাস্ত। 3 বছর ধরে কর্মস্থলে না এসেও পাচ্ছেন নিয়মিত বেতন। আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তার। এবং দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। পূজা উপলক্ষে প্রথম চ্যালেঞ্জে 37 টন ইলিশ গেল ভারতে। সরবরাহ সংকটের অজুহাতে দেশে বাড়তি দাম। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। নিয়োগ বৈষম্য সহ 4 দাবিতে 20 দিন পর ফের রাজপথে পলিটেকনিক শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। বৈষম্যের অভিযোগ তুলে সরকারের গঠিত কমিটি বর্জনের ঘোষণাও দিয়েছেন আন্দোলনকারীরা। বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের উত্থাপিত 3 দফা দাবি অযৌক্তিক বলে দাবি তাদের। এদিকে সড়ক ও রেলপথ অবরোধে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। নিয়োগ বৈষম্য সহ 7 দফা দাবিতে রাজপথে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীরা। দেশের বিভিন্ন স্থানে সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্র ও বিএসসি প্রকৌশলীদের 3 দফার প্রতিবাদে গাজীপুরে ছিল মহাসড়ক ব্লকেড কর্মসূচি। ঢাকার সঙ্গে ময়মনসিংহ সহ বেশ কয়েকটি জেলার যোগাযোগ ব্যাহত হয়। সড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। তাদের যদি 3 দফা মানা হয় তাহলে আমাদের যে সরকারি 50টা পলিটেকনিক এবং বেসরকারি 600 প্লাস পলিটেকনিক এগুলি বন্ধ ঘোষণা করুন। যতদিন পর্যন্ত আমাদের এই 7 দফা বাস্তবায়ন করা না হবে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করব এবং রাজপথেই অবস্থান করব। বুধবার সকালে দিনাজপুর, ফেনী, রাজশাহীতে রেলপথ অবরোধ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। দাবি আদায়ে দেন বিভিন্ন স্লোগান। ফুলবাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন রেল অবরোধের কারণে দুর্ভোগে পড়েন যাত্রীরা। বরিশাল, বগুড়া, যশোর ও গোপালগঞ্জেও ব্লকেড কর্মসূচি পালন করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। আমরা যা চাই সকলেই একটা চাকরি পাওয়ার পর প্রমোশন নিতে, কিন্তু তারা চাচ্ছে যাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা 10ম গ্রেড থেকে প্রমোশন না পায়। এটা কেমন দাবির ভিতরে পড়ে? সাধারণ জনগণের অবরোধ করতে চাচ্ছি না, আমরা জাস্ট তাদেরকে দেখাইতে চাচ্ছি যে আমরা আছি, আমরা চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা করতেছি না। যে 3 দফা ছিল যেটা সম্পূর্ণ অযৌক্তিক, যেটা ভিত্তিহীন। এদিকে মহাসড়ক ও রেলপথ অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা। দীর্ঘ যানজটের কবলে পড়ে যানবাহন। আমরা গরিব মানুষ, রিকশা না চালালে খাবো কি? পুরো জ্যাম হয়ে গেছে রোড। ওইগুলো দাবিগুলো মেনে নেওয়া হোক আর আমাদের ভোগান্তিগুলো দূর করা হোক। 1 মাস ধরে কয়েক ধাপে আন্দোলন করে আসছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলীরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়। ক্লাসরুম, ক্যাফেটেরিয়া, কমন রুম সহ প্রতিটি স্থানে গিয়ে শান্তিপূর্ণ ক্যাম্পাস করার প্রতিশ্রুতিতে ভোট চাচ্ছেন প্রার্থীরা। এদিকে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ। জমাদানের সময় বাড়ানো হয়েছে বৃহস্পতিবার বিকেল 5টা পর্যন্ত। মতিহার ক্যাম্পাসের সর্বত্র নির্বাচনী আমেজ। ক্লাসরুম, ক্যাফেটেরিয়া, কমন রুম সহ প্রতিটি স্থানে সরব বিচরণ প্রার্থীদের। বিভিন্ন প্যানেলের প্রার্থীদের প্রচারণায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। স্বপ্নের ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। পরিবেশ এখনো পর্যন্ত স্থিতিশীল, কোনো রকম কোনো অসুবিধা প্রার্থীদের হচ্ছে না। চাওয়া পাওয়া নতুন করে উঠে আসছে আমার ইশতেহারের বাইরেও। তো আসলে এইসব নিয়ে আমার কাজ করার ইচ্ছা। রাকসু নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স, ছবিযুক্ত ভোটার তালিকা, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গ্রহণ, কালো টাকার প্রভাব দূর করা সহ 6 দফা দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। দীর্ঘদিন পরে যে রাকসু নির্বাচনটি হতে যাচ্ছে, এটি যেন একদম স্বচ্ছ, নিরপেক্ষ এবং প্রশ্নহীনভাবে অনুষ্ঠিত হয়। এদিকে ছাত্র শিবির সমর্থিত প্যানেলও প্রধান নির্বাচন কমিশনার বরাবর 9 দফা দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছেন। 6টা দাবি, তার মধ্যে সবগুলোর ক্ষেত্রেই আমরা একমত, কিন্তু একটার ক্ষেত্রে আমরা দ্বিমত। সেটা হচ্ছে যে ম্যানুয়ালি ভোট গণনার যে দাবিটা তারা করেছে।
এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক ফোরাম। কোনোভাবে নির্বাচন প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত না হয় সে বিষয়টি নজর দেওয়ার অনুরোধ জানান তারা। গণতান্ত্রিক উপায়ে ভোট হবে, সেই ভোটটা বয়কট করবে সেই আশঙ্কা বা সেই জায়গাতে না তৈরি হয় সেই পরামর্শই কিন্তু আমরা এখানে দিতে আসছি। একটি দাবি ব্যতীত বাকি সবগুলো যৌক্তিক দাবি নির্বাচন কমিশন ইনশাল্লাহ অ্যাড্রেস করবে। এদিকে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ চলবে বুধবার বিকেল 5টা পর্যন্ত, আর জমাদানের সময় বাড়ানো হয়েছে বৃহস্পতিবার বিকেল 5টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 21 সেপ্টেম্বর প্রকাশিত হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। ওরা আবেদন করেছিল যে তাদের অনেকে মনোনয়নপত্র দিতে পারেনি, সেই জন্য তাদের সময় বৃদ্ধি করার জন্য আমরা সেই সময়টা একদিন বৃদ্ধি করে দিলাম। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে 25 সেপ্টেম্বর। এরপর প্রচারণা করতে পারবেন প্রার্থীরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন নিগার মেহেরিন রিনি। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। রকি, আগামী 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্র নির্বাচনের ভোট গ্রহণ। তাই দিন যত যাচ্ছে প্রার্থীদের হাতে সময় ফুরিয়ে আসছে। এই কারণে তারা আসলে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দিনভর কিন্তু তারা এই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা, কিন্তু তাদের এই প্রচারণা কিন্তু থামছেন। আপনারা দেখছেন এখনও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন মার্কেট আছে সেই পরিবহন মার্কেট চত্বরে এখানে প্রার্থীরা কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন, লিফলেট বিতরণ করছেন, পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিয়ে তারা আসলে ভোট চাচ্ছেন। আপনারা জানেন যে এবার রাষ্ট্র নির্বাচনে 247 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি সিনেটে 58 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হল সংসদে 597 জন প্রার্থী এখানে রয়েছেন যারা প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন। পাশাপাশি আপনারা জানেন যে এখানে আসলে ভোটার সংখ্যা 28,901 জন। এছাড়াও আজকে দিনভর যে প্রচারণা খুবই সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে। তবে ছাত্রদলের পক্ষ থেকে আসলে 6টি দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে নির্বাচন কমিশনার বরাবর, এবং এই 6টি দাবির মধ্যে প্রধান দাবি ছিল আসলে স্বচ্ছ ব্যালট বাক্স এটা নিশ্চিত করতে হবে, পাশাপাশি ম্যানুয়ালি ভোট গণনা করতে হবে। এই দুটি দাবি আর পাশাপাশি আরও 4টি দাবি ছিল ছাত্রদলের পক্ষ থেকে। তারপরই আমরা দেখেছি ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল তারাও কিন্তু 9টি দাবি দিয়ে তারা কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছে, এবং এই 9টির দাবির মধ্যে তারা যেটি বলছেন যে ত্রুটিপূর্ণ ওএমআর মেশিনের মাধ্যমে কিন্তু এই ভোট গণনা করতে হবে, না হলে আসলে এই যেহেতু প্রায় 29,000 ভোটার এই রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখানে আসলে ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা দিতে আসলে 6-7 দিনেরও বেশি সময় লেগে যেতে পারে। তারা এই দাবিটি আসলে জানিয়েছেন। পাশাপাশি আরও বেশ কিছু দাবি তারা জানিয়েছেন। কিছু প্রার্থী তারা আচরণবিধি লঙ্ঘন করছেন এমন দাবি আসলে তাদের পক্ষ থেকে করা হয়েছে। অভিযোগ করেও কিন্তু তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে দেখতে পাচ্ছেন না নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের, এই ধরনের অভিযোগ তারা করেছেন। তারা যেটি বলেছেন যে আসলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে লেভেল প্লেইং ফিল্ড সেটি যেন থাকে এবং শেষ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়, এমনটাই আসলে প্রত্যাশা করেছে এই ছাত্র সংগঠনগুলো। সব মিলিয়ে যদি বলা চলে অন্যান্য যে 10টি প্যানেল রয়েছে সেই অন্যান্য 10টি প্যানেলও কিন্তু ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে তারা নির্বাচনী যে প্রচারণা চালাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র নির্বাচনের প্রচারণা নিয়ে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকর্মী রিনির কাছে। চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমাদান কার্যক্রম আজকের মতো এখানেই সমাপ্ত হয়েছে, এবং মনোনয়নপত্র বিতরণের যে সময়সীমা সেটি বিকেল 5টা পর্যন্ত ছিল, কিন্তু শিক্ষার্থীদের লক্ষণীয় উপস্থিতি থাকার কারণে সেটি যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা এখানে উপস্থিত ছিল ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রম চলমান ছিল। তবে জমাদানের যে কার্যক্রম সেটি সময়সীমা বৃদ্ধি করে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত করা হয়েছে। সময়সীমা বৃদ্ধির পর আজকে সারাদিনে নতুন করে আরো 67টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে, যেখানে কেন্দ্র থেকে বিক্রি হয়েছে 39টি মনোনয়নপত্র এবং হল সংসদ থেকে বিক্রি হয়েছে 28টি মনোনয়নপত্র। তো সব মিলিয়ে গত 4 দিনে এখন পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি হয়েছে 1155টি। এদিকে মনোনয়নপত্র জমা পড়েছে এখন পর্যন্ত 236টি। এদিকে শিক্ষার্থীদেরকে ডোপ টেস্ট করতে হচ্ছে, যার ফলে অনেক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহের কারণে
কারণে চবি মেডিকেলে এবং ব্যাংকে যেখানে তাদেরকে ডোপ টেস্টের 350 টাকা করে ফি জমা দিতে হচ্ছে, সেখানে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে কর্তৃপক্ষ বলছে যে এখানে আসলে তাদের সময় নিয়ে কোনো চিন্তিত হওয়ার কারণেই ডোপ টেস্টের বিষয়টি নিয়ে তারা আসলে কাজ করছে। ডোপ টেস্টের যে ফলাফল, সেই ফলাফলটি প্রশাসনের কাছে থাকবে, সেটি আসলে গোপন রাখা হবে এবং যদি কারো পজিটিভ আসে তাহলে প্রার্থীরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু প্যানেল ঘোষণা করা হয়েছে, ছাত্র সংগঠনগুলো থেকে বা শিক্ষার্থীরা নিজেরা প্যানেল ঘোষণা করেছে, কিন্তু ছাত্রদল কিংবা ছাত্র শিবির থেকে এখনো কোনো প্যানেল ঘোষণা করা হয়নি। আজকে যদিও ছাত্র শিবিরের প্যানেল ঘোষণার কথা ছিল, কিন্তু পরবর্তীতে সেটি স্থগিত করা হয়। এদিকে শিক্ষার্থীদের মধ্যে আমরা বিভিন্ন রকমের উৎসাহ, উদ্দীপনা এবং আমেজ দেখতে পাচ্ছি, যার ফলে শিক্ষার্থীদের আসলে গতকালকে সময়সীমা শেষ হওয়ার পরেও আজকেও তারা মনোনয়নপত্র ক্রয় করছেন। আর এদিকে গতকালকে হচ্ছে বিকেল 5টার মধ্যে তাদেরকে মনোনয়নপত্র জমা দিতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ। নিগার মেহের রিনি চট্টগ্রাম থেকে চাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন এবং এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। রাঙামাটির সাজেকে পর্যটকবাহী জিপ খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের প্রাণ গেল, আহত হয়েছেন শিক্ষক সহ আরও 12 জন। অন্যদিকে হবিগঞ্জের নবীগঞ্জে বাস চাপায় মা ছেলের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর বাসটি পাশের খাদে পড়ে যায়। এছাড়া নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কায় চালক নিহত হয়েছেন। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। বুধবার দুপুরে খাগড়াছড়ি থেকে রাঙামাটির সাজেকে যাচ্ছিল পর্যটকবাহী একটি জিপ। হাউসপাড়া এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের 21 ব্যাচের 12 জন শিক্ষার্থী ও 1 জন শিক্ষক ছিলেন। ঘটনাস্থলেই রুবিনা আফসানা রিঙ্কি নামে 4র্থ বর্ষের এক শিক্ষার্থী মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদিকে হবিগঞ্জের নবীগঞ্জের দিনাজপুর কলেজের সামনে রাস্তা পার হচ্ছিলেন সাগর দিঘি এলাকার বাসিন্দা শামিমা আক্তার ও তার 4 বছরের ছেলে তকি। এ সময় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয়। একই সঙ্গে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় আহত হন বাসের কয়েকজন যাত্রী। এছাড়া নোয়াখালীর সোনাইমুড়ির নাওতলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে একটি বাস সজোরে ধাক্কা দিলে চালক নিহত হন। আহত হয়েছেন অন্তত 33 যাত্রী। রিমু সিদ্দিক, সময় সংবাদ। চট্টগ্রামে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে অন্তত 10 জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে 5 জন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। গুরুতর 5 জনকে ঢাকা মেডিকেলে আনার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। দগ্ধদের শরীরের 20 থেকে 70% পর্যন্ত পড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। হঠাৎ বিকট শব্দ। বুধবার ভোরের আলো ফোটার পরপরই কেঁপে উঠে চট্টগ্রামের চন্দনাশ ও সাতকানিয়া উপজেলার মধ্যবর্তী স্থান চরপাড়া এলাকা। পুরো সিলিন্ডার গোডাউনে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয়রা ছুটে গিয়ে সিলিন্ডার গুদামে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। দগ্ধ 10 জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। সিলিন্ডার লোড আনলোড করার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। গাড়ি থেকে গ্যাসের বোতলগুলো নামায় গোডাউনে স্টোরেজ করা হয়। তো সকালে স্টোরেজ করার সময় এনিহাউ আগুনটা ধরছিল। থেকে 2টি ইউনিট গিয়ে আমাদের অবস্থলে গিয়ে আমাদের সম্পূর্ণ পরে হাসপাতালে দগ্ধদের দেখতে যান পরিচালক। এ সময় গুরুতর আহত 5 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা। 10 জন আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছে। এদের মধ্যে প্রায় প্রত্যেকটা রোগী কিন্তু মুমূর্ষু অবস্থা। 60 থেকে 20 পর্যন্ত আছে পার্সেন্টেজে, এবং সবগুলো আপনি দেখবেন মুখে সব পোড়া, এবং এগুলো ইনহেলেশন আছে, এবং সিলিন্ডারটা বাস্ট করছে, মানে এক্সপ্লোসিভ, এই জন্য ওনাদের লাং ইনজুরি হয়েছে। দগ্ধদের শরীরের 20 থেকে 70% পর্যন্ত পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সিভিল ও ক্রিমিনাল আদালতকে আলাদা করে সাইবার সিকিউরিটি আইনের সংস্কার করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান
225 বিচারকের পদ একদিনে সৃষ্টি হয়েছে, তাই ন্যায় বিচার প্রতিষ্ঠা দ্রুত সময়ের মধ্যেই হবে। আর আইন ও বিচার বিভাগে যে পরিবর্তন হয়েছে তার সুফল জনগণ শিগগিরই পাবে। সিলেটে জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থার অনুষ্ঠানে এই কথা বলেন আইন উপদেষ্টা। আমরা বিচারিক পদ সৃজনের যে ক্ষমতা সেটা আগে পলিটিক্যাল মন্ত্রীদের হাতে ছিল, এটা আমরা চিফ জাস্টিস অফিসের কাছে নিয়ে গেছি। 200 বিচারকের পদ একদিনে সৃষ্টি হয়েছে। অবশ্যই বাংলাদেশে অ্যাক্সেস টু জাস্টিস প্রচন্ড পরিমাণ বৃদ্ধি পাবে। দরিদ্র অসহায় মানুষের আইনগত প্রতিকার পাওয়ার সুযোগ অনেক অনেক বেশি অবাধিত হবে। বিনা খরচে বা খুবই স্বল্প খরচে দ্রুততম সময় আইনগত প্রতিকার পাবে তারা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত চট্টগ্রামের মৃৎশিল্পীরা। মণ্ডপ স্থাপনের আগে অনেকেই দল বেঁধে দেখতে আসছেন প্রতিমালয়ে। এবার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি পূজা কমিটিরও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে প্রতিটি মণ্ডপে। অনেক বিশ্বাসের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্ম অনুসারীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। তাই চট্টগ্রাম নগরের প্রতিমালয়গুলোতে দম ফেলানোর ফুরসত নেই মৃৎশিল্পীদের। ইতিমধ্যে শেষ খড় কাদামাটি দিয়ে মূর্তি তৈরির মূল অবকাঠামোর কাজ। অনেক কারখানায় আবার তুলির ছোঁয়ায় পূর্ণ রূপ পেয়েছে দৃষ্টিনন্দন সব প্রতিমা। সময় কম থাকায় দিনরাত চলছে প্রতিমা গড়ার কাজ। পুজো খুব কাছাকাছি সময়, এবার অল্প সময়ের মধ্যে আমাদের খুব তাড়াহুড়োর মধ্যে আছি। সারা বছর এই মার কাজ করি, এটা নিয়ে আমাদের ব্যস্ততা। পুজোর আমেজ সনাতন অনুসারীদের মাঝে, তাই মণ্ডপে স্থাপনের আগে অনেকেই দল বেঁধে প্রতিমালয়ে আসছেন মূর্তি নির্মাণের কাজ দেখতে। উৎসব আনন্দে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশা তাদের। খুশি, একটা পুজো পুজো আমেজ, সবদিকে একটা পুজো পুজো গন্ধ। প্রতিমা বানানো দেখাটা খুবই ভালো লাগে। চট্টগ্রাম নগরীতে এবার 287টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্তরে নিরাপত্তার পাশাপাশি পূজা কমিটিরও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে প্রতিটি মণ্ডপে। প্রত্যেক আঞ্চলিক কমিটিকে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োগ দিতে হবে। আইডি কার্ড এবং তাদের নাম ঠিকানা আমাদের মহানগর পূজা পরিষদ এবং আমাদের বিভিন্ন প্রশাসনকে দিতে হবে। আগামী 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গা উৎসব শেষ হবে 2 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে। দেবী দুর্গতি নাশিনীকে মর্তে বরণ করতে প্রস্তুত তার ভক্তরা। তার আগমনে বিশ্বের সকল অশান্তি, অসুন্দর এবং অন্যায় দূর হয়ে সত্য, সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠা হবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। চট্টগ্রামের জহুরুল হক বিমান বাহিনী ঘাঁটিতে অনুষ্ঠিত হলো অপারেশন প্যাসিফিক এঞ্জেল 25-3 এর যৌথ মহড়া। এ সময় আকাশ, স্থল ও যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলায় নানান কৌশলের অনুশীলন দেখানো হয়। যুদ্ধে গুরুতর আহত এক সৈনিক, তাকে বাঁচাতে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে বিমান বাহিনীর রেস্কিউ টিম। জরুরি সেবার পর হেলিকপ্টারে করে নেওয়া হয় বিমান ঘাঁটিতে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে। সুরক্ষার জন্য ছিল 4টি এয়ার ফাইটার স্কোয়াড। পুরো চিত্রটি মহড়ার মাধ্যমে দেখানো হয় চট্টগ্রাম জহুরুল হক বিমান ঘাঁটিতে। যৌথ মহড়ায় অংশ নেয় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের সদস্যরা। মহড়ার নাম অপারেশন প্যাসিফিক এঞ্জেলস 25-3। গুরুতর আহত রোগী পরিবহন এবং এক বিমান থেকে অন্য বিমানে রোগী স্থানান্তর, চিকিৎসা সহায়তা, উড্ডয়নকালীন সমন্বয় রক্ষা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা উন্নয়ন, এসব ছিল মহড়ার বিষয়। গুরুতর আহত রোগী পরিবহন এবং এক বিমান থেকে অন্য বিমানে রোগী স্থানান্তর, চিকিৎসা সহায়তা, উড্ডয়নকালীন সমন্বয় রক্ষা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা উন্নয়ন, এসব ছিল মহড়ার বিষয়। এছাড়া দুদেশের এই মহড়ায় ছিল কমব্যাট ট্র্যাকিং অনুশীলন আর সার্ভাইভাল অনুশীলনের অংশ ছিল প্রতিকূল পরিবেশে সীমিত সম্পদ ব্যবহার করে বেঁচে থাকা সহ বিভিন্ন কৌশল। উভয় বাহিনীর যে মাধ্যমে যে যৌথ পরিচালনা হচ্ছে, এটা ভবিষ্যতে কোনো যদি প্রয়োজনীয়তা হয় সেক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করার সক্ষমতা অর্জন করব। সপ্তাহব্যাপী এই যৌথ মহড়া শেষ হবে শুক্রবার। যৌথ এই মহড়া বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর মধ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক আস্থা ও বিশ্বাস বাড়াবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। চট্টগ্রামে জহুরুল হক বিমান ঘাঁটি থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর 3 জেলার 25টি উপজেলা উচ্চ পানি সংকটাপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পানির স্তর নিচে নেমে যাওয়ায় এই উপজেলাগুলোতে খাবার পানির পাশাপাশি দেখা দিয়েছে সেচের পানির সংকট। উত্তরণে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমিয়ে ভূ-উপরিস্থ পানি সংরক্ষণ করে তা ব্যবহারের উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহী তানোর উপজেলার মাহালিপাড়া গ্রামের শত্রুর্ধ ক্ষুদ্র নিগোষ্ঠীর পাউলিনা মার্ডি 1 ঘন্টারও বেশি সময় ধরে পাম্পের সামনে বসে আছেন বিশুদ্ধ খাবার পানির অপেক্ষায়। এখন বসে থাকবো, পানি আসবে, তারপরে তো আমি পানি নিয়ে যাই ভাত রান্নবো। এছাড়া গৃহস্থলীর কাজে ব্যবহারের জন্য পানি নিতে কলসাতে অনেক নারী ছুটে বেড়াচ্ছেন দূর দূরান্তে। তাই আশেপাশের 5টি গ্রামের মানুষের জন্য দিনে 2 ঘন্টা পানি সরবরাহের ব্যবস্থা করেছে একটি বেসরকারি এনজিও। পানি নিতে বাড়ি প্রতি মাসে 50 টাকা দিতে হয় তাদের। জলবায়ু পরিবর্তনের প্রভাব, কম বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী খরা ও ভূগর্ভস্থ পানির উত্তোলনের কারণে পানির স্তর ক্রমশ নামছে নিচে। সেচের পানি এবং খাওয়ার পানি দুটোরই সমস্যা। পানি যদি না আসে তাহলে আমাদের কোনো বুদ্ধি নাই যে এখন বিকালে রান্না করব। এই যে পিছনের যে ডিপগুলো দেখছেন, এই ডিপগুলো প্রায় 10 বছর ধরে বন্ধ হয়ে গেছে। ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশনের গবেষণার তথ্য মতে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের 71 ভাগ এলাকা মাঝারি, উচ্চ ও অতি উচ্চ পানি সংকটাপন্ন। তাই ভূগর্ভস্থ পানির উপর চাপ কমিয়ে নদী, খাল ও পুকুর খনন করে ভূপরিস্থ পানি সংরক্ষণ করে তা ব্যবহারের উপর জোর দিচ্ছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বশীলরা। সাধারণত বৃষ্টি হওয়ার পরে যে যখন খাল, বিল, বড় জায়গাগুলো ভরে থাকে, ওই জায়গার পানিগুলো নিচে যখন লিচিং হয়ে নিচে চলে যায় গ্রাউন্ড ওয়াটারে, তখন এটাকে ফিড করে, গ্রাউন্ড ওয়াটারটা ডেভেলপড হয় এবং এটা প্রায় 4 মাস লাগে ওটা আগে ফিরে আসতে। চলতি মৌসুমে এই অঞ্চলে গড় বৃষ্টিপাত হয়েছে 3200 মিলিমিটার। তাই বৃষ্টির পানি সংরক্ষণ করে তা কাজে লাগানোর পাশাপাশি অধিক সেচ নির্ভর ফসলের পরিবর্তে কম সেচের ফসল আবাদের পরামর্শ এই গবেষকের। গবেষণার তথ্য মতে 1985 সাল থেকে 1990 সাল পর্যন্ত বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির গড় স্তর ছিল 26 ফুট নিচে। খাওয়ার পানি ছাড়াও কৃষি জমিতে সেচ এবং মাছ চাষে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় 2010 সালে পানির গড় নিম্নস্তর ছিল 50 ফুট। 2021 সালে ভূগর্ভস্থ পানির গড় নিম্নস্তর আরও নিচে নেমে দাঁড়ায় 100 ফুটে, যা 2025 সালে ঠেকেছে 118 ফুট। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। হাটে 4টি আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো জেলা নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকালে বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা, ঘিরে রাখেন কার্যালয়ের প্রধান গেট। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের অফিসে ঢুকতে দেখা যায়নি। বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি আসন করার প্রতিবাদ জানান এলাকাবাসী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলন চলবে বলেও জানান তারা। ঝিনাইদহ যশোর মহাসড়ক সম্প্রসারণে ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন জমির মালিক ও ব্যবসায়ীরা। সকালে কালীগঞ্জ শহরের মেইন বাস স্ট্যান্ডে ঝিনাইদহ যশোর মহাসড়ক অবরোধ করা হয়। এতে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ থেকে যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাগামী যান চলাচল। আন্দোলনকারীদের অভিযোগ, জমির দাম 10 লাখ টাকা হলেও তাদের জমির মূল্য দেয়া হচ্ছে 2 লাখ টাকা করে। এছাড়া বাড়ি বা প্রতিষ্ঠানের সম্পূর্ণ ক্ষতিপূরণ না দিয়ে আংশিক দিচ্ছে কর্তৃপক্ষ। ন্যায্য মূল্যে নিশ্চিতের দাবি জানান ক্ষতিগ্রস্তরা। নীলফামারীর উত্তরা ইপিজেডে গ্রেফতারকৃত শ্রমিক সাইফুল ও তার বাবার মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। সকালে একটি মিছিল নিয়ে ডিসি অফিস, সার্কিট হাউস সড়ক অবরোধ করেন এভারগ্রিন প্রোডাক্ট বিডি লিমিটেডের শ্রমিকরা। পরে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর 1:30টার দিকে তাদের মুক্তি দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এ সময় বৃহস্পতিবার থেকে কাজে ফিরতে সম্মত হন তারা। এর আগে 13 সেপ্টেম্বর মালিক পক্ষের কাছ থেকে মুক্তিপণের আদায় করা অর্থ আত্মগোপনে যাওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। দেখছেন বাংলার সময়। যুগের পর যুগ কাদা পানি আর ভাঙা রাস্তায় চরম ভোগান্তিতে নওগাঁর হাজারো বাসিন্দা। জেলার 11 উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের দাবি দীর্ঘদিনের। কেবল আশ্বাস আর প্রতিশ্রুতিতেই কেটে যাচ্ছে কয়েক দশক। তবে এলজিইডি বলছে জেলায় প্রায় 650 কিলোমিটার সড়ক সংস্কার জরুরি হলেও বরাদ্দের অভাবে কাজ আটকে আছে। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন
রকিবুল ইসলাম। কোথাও হাঁটু সমান কাদা, আবার কোথাও সড়কের মাঝখানে বিশাল গর্ত। জলাবদ্ধতার কারণে ভ্যান গন্তব্যে পৌঁছাতে 4-5 জনকে ঠেলে নিয়ে যাওয়ার এই লড়াই নিত্যদিনের। নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ হয়ে আত্রাইয়ের সঙ্গে সংযোগকারী সড়কের বেহাল দশা। প্রতিদিন হাজারো মানুষ সড়কটি দিয়ে যাতায়াত করলেও ভোগান্তির শেষ নেই গত 1 দশক ধরে। একই চিত্র রানীনগরের মিরাট হয়ে বাগমারা সড়কের। সামান্য বৃষ্টিতেই এসব রাস্তা হয়ে ওঠে চলাচলের অযোগ্য। একটু বর্ষা হলেই রাস্তাতে অনেক কাদা, হাঁটেও যেতে পারি না, ব্যবসা বাণিজ্য করতে পারি না। বৃষ্টির কাদো আসা যায় না, দেখো যাতা কাদা লয়। একটা মানুষ যদি অসুস্থ হয়, আমরা নিয়ে যদি দ্রুতভাবে মেডিকেল যাবো, সেটাও যেতে পারি না। আমার 40 বছর বয়সে আছে, বিয়ে শাদী হচ্ছে না। খালি রাস্তার কারণে সরকার গলার দড়ি দিয়ে মরে যাওয়ার দরকার। জেলার গ্রামীণ সড়কগুলোর মধ্যে প্রায় 650 কিলোমিটার সংস্কার জরুরি। বিশেষ করে মান্দা, মহাদেবপুর, পত্নীতলা, পোরশা, সাপাহার, আত্রাই ও রানীনগর উপজেলার সড়কগুলোই সবচেয়ে বেশি জরাজীর্ণ। এলজিডি ও সড়ক বিভাগ বলছে সড়কগুলো সংস্কারের প্রয়োজন প্রায় 2000 কোটি টাকা। মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হলেও বরাদ্দের অভাবে আটকে আছে কাজ। প্রতি বছরই একে কার্পেটিং বা আমাদের বিসি রোডে আমরা রূপান্তরিত করতেছি। এটা একটা চলমান প্রক্রিয়া, পর্যায়ক্রমে সব এলাকায় এটা করা হবে। প্ল্যানিং কমিশন আমাদের রাস্তা হস্তান্তর করে, সেক্ষেত্রে আমরা জেলা মহাসড়ক উন্নয়নের জন্য প্রকল্প গ্রহণ করে এটাকে যথাযথ প্রস্তুতকরণের প্রস্তাব প্রেরণ করব। জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় 6583 কিলোমিটার ও সড়ক বিভাগের আওতায় রয়েছে 645 কিলোমিটার সড়ক। এর মধ্যে প্রায় 3278 কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না। এমআর রকি, সময় সংবাদ। নারায়ণগঞ্জের 2500-এ 2টি বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ 900 অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার সমিত রাজা নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত কাঠালিয়াপাড়া, ফকিরবাড়ি ও চামুরকান্দি এলাকায় 5টি স্থানে অভিযান চালায়। এ সময় 4 কিলোমিটার বিস্তৃত 4 শতাধিক বাড়ির 900 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল সংখ্যক পাইপ, রাইজার ও বার্নার। এছাড়া 2টি খাবার হোটেলের গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন সহ একটি প্রতিষ্ঠানকে 28,000 টাকা জরিমানা করা হয়। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দাবি আদায়ে দিন ভোর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। দেশের বিভিন্ন জেলায় সড়ক ও রেলপথ অবরোধ। 4 দফা আদায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। চাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন কাল। রাকসুতে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। 6 দাবিতে প্রধান নির্বাচন কমিশনারকে ছাত্রদল সমর্থিত প্যানেলের স্মারকলিপি। এবং সাজেকে পর্যটকবাহী জিপ খাদে প্রাণ গেল খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর। আহত শিক্ষক সহ 12 জন। চট্টগ্রামে সিলিন্ডারের গুদামে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ 10। এ ছিল বাংলার সময়ে। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিনাত আরা জশোয়া। ধন্যবাদ ইমদাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।